ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। সুদের হার ছেড়ে দেওয়া হয়েছে বাজারের হাতে। এক পক্ষ বলছে এটা সাহসী পদক্ষেপ, আবার আরেক পক্ষের দাবি এটা বেপরোয়া সিদ্ধান্ত। মুদ্রানীতির এই নতুন রূপে কার লাভ আর কার ক্ষতি? কৃষি ও শিল্প ঋণে সুদ কতটুকু বাড়বে? মূল্যস্ফীতিকে কাবু করতে গিয়ে কতটা চাপে পড়বে ব্যাংক খাত আর পুঁজিবাজার? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। কেমন মুদ্রানীতি চাই? অতিথি হিসেবে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, এবং আমাদের সাথে আজকে আরও আছেন বাংলাদেশ এগ্রি কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মুস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতার আয়োজনে। আমি একটু শুরু করতে চাই মুস্তাফিজুর রহমান আপনাকে দিয়ে, যে আমরা শুনছি যে এবারও কিন্তু একটি সংকোচনমূলক মুদ্রানীতি আসতে যাচ্ছে। তো আপনার কাছে একটু জানতে চাই যে এবার আসলে মুদ্রানীতির ক্ষেত্রে এই সংকোচনমূলক মুদ্রানীতি বিষয়টিকে কিভাবে দেখছেন? সংকোচন কথাটা যখনই আসে, সংকোচনের বিপরীত শব্দ হলো আপনার প্রসারণ করা, মানে এক্সপানশন করা। তা আপনি অর্থনীতিকে যদি প্রবৃদ্ধি আনতে চান, তাহলে প্রথমেই তো আপনাকে এর বিনিয়োগ বাড়াতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আপনি যদি সংকুচিত করেন, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, তাহলে তো এটা বড় হবে না। তো বড় না হলে কি হবে? আমাদের অর্থনীতিতে যোগান দেয় কে? অর্থনীতিতে যোগান দেয় হলে ইন্ডাস্ট্রি, সার্ভিস এবং এগ্রিকালচার। সেখানে যদি আপনি বিনিয়োগ হয়, তাহলে উৎপাদনশীলতা এবং উৎপাদন বৃদ্ধি পাবে। আর অর্থনীতিতে গতিশীলতা আনে হলো কনজামশন, মানে ভোগ। তো মানুষের যদি ক্রয় ক্ষমতা বৃদ্ধি না পায়, কর্মসংস্থান সুযোগ হলেই তার হাতে কাজ আসলে টাকাও আসবে। তাহলে অর্থনীতিটা বড় হবে এইভাবে যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, উৎপাদন বেশি হবে, অর্থনীতির আকৃতি ধীরে ধীরে বড় হবে। সেটাই হলো অর্থনীতি অতি সহজ সাধারণ সমীকরণ, এবং আলটিমেটলি এটাই হলো অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, যে ব্যাপক বিনিয়োগ হবে, ব্যাপক কর্মসুযোগ সৃষ্টি হবে, মানুষের হাতে টাকা যাবে, সেই মানুষ ক্রয় করবে বেশি বেশি, অর্থনীতির আকৃতি বড় হবে, সবাই ভালো থাকবে। এখন যদি আপনি বাংলাদেশের চিত্রটা দেখেন, ঢাকা শহরে দেখেন, কত মানুষ, কোটি কোটি মানুষ ঢাকা শহরে চলে আসছে। কেন আসছে? এরা সব কিন্তু সার্ভিস সেক্টরে কাজ করছে। কেউই কিন্তু কোনো ইন্ডাস্ট্রিতে কাজ তো নাই ঢাকা শহরে। তারা দেখুন, অনেকে ফুটপাতের দোকান দিয়েছে, অনেকে বিভিন্ন রকমের রিক্সা চালাচ্ছে, রিক্সাকে ব্যাটারি লাগিয়ে যান্ত্রিকীকরণ করেছে, ছোটোখাটো মুদি দোকান দিচ্ছে। এগুলো কিন্তু সবই কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রি। তা আপনি কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করবেন, ইন্ডাস্ট্রিকে স্বয়ংসম্পূর্ণ করবেন, তারপরে সার্ভিস ইন্ডাস্ট্রি যাবে। রাস্তার পাশে ফুল বিক্রয় করছে, ফুল বিক্রয় করার জায়গা থাকবে আলাদা। আমরা এগুলোকে অ্যাড্রেস করতে হবে। এর প্রধান উপসর্গ হলো যে যখনই আপনি দেখবেন সার্ভিস সেক্টরের লোকজনের আনাগোনা বেশি হয়ে গেছে, তাও আবার আপনার বৃহত্তর সার্ভিস ইন্ডাস্ট্রি না, যে ব্যাংক, বিমা, যে প্লেন, বাস পরিবহন, এগুলো না, অতি সাধারণ মানুষের কর্মসুযোগ সৃষ্টি হয় যেগুলো, সেগুলো দিয়ে ঢাকা শহর ভরে গেছে। এগুলো আমাদের দেশের শিক্ষিত যুবক যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তারা কাজ করবে কোথায়? তারা তো ভারী ইন্ডাস্ট্রি হবে, প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে উঠবে। আজকে যদি ধরেন আপনার কৃষিভিত্তিক শিল্প যদি বলেন, আজকে চাঁপাইনবাবগঞ্জে যদি 50টা ফ্যাক্টরি হতো, তাহলে কিন্তু কৃষকের 10 টাকা দামে এই আম বিক্রয় করতে হতো না। কদিন আগে কেউ একজন বললো চাঁপাইনবাবগঞ্জে ঈদের সময় তারা 10 টাকা 15 টাকা কেজি আম কিনতে হয়েছে। আজকে যদি মধুপুরে বা রাঙ্গামাটিতে যদি ব্যাপক আপনার জুস ফ্যাক্টরি করা যাইতো, কেন আপনার যদি এই যে পাইনাপল, আনারস জাত করে রপ্তানি করা যাইতো, তাহলে কিন্তু ওই মানুষগুলো কিন্তু ঢাকা শহরে আসতো না, ওখানেই হতো। তা আপনি যে প্রশ্ন করেছেন, সংক্ষেপ উত্তর হলো সংকুচিত মুদ্রানীতিরও প্রয়োজন হয় যখন অর্থের ক্রয় ক্ষমতা এতটাই নিচে চলে আসে যে মুদ্রাস্ফীতিটা অসহনীয় পর্যায়ে যখন হয়, তখন আপনার বাজার থেকে অর্থকে উঠায় নিয়ে আসতে হয় এবং অর্থের সরবরাহ কমায় দিতে হয়, যাতে 100 টাকার গায়ে 100 টাকায় লেখা আছে কিন্তু তার ক্রয় ক্ষমতা অনেক বেশি। তা আমাদের মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা দরকার ছিল, কিন্তু এটা অব্যাহতভাবে যদি থেকে যায়, তাহলে কিন্তু আবার মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে ওই একই আবার মুদ্রাস্ফীতিতেই চলে আসবে। আমরা একটু শাহাদাত হোসেন সিদ্দিকী
জি, জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনি তো শুনছিলেন যে এখানে ক্রয় ক্ষমতার কথাও বলা হচ্ছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টা কিন্তু এখানে বারবারই আসছে, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে সরকার বা মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, এরকম একটি দাবির কথাও কিন্তু আমরা শুনেছি। আপনার কি মনে হয় এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বিনিয়োগ স্থবির হয়ে পড়বে কিনা? জি, ধন্যবাদ। দেখুন, আমি আগের প্রশ্নটা থেকেই যদি শুরু করি, যে মুদ্রানীতিতে সংকুচন নেওয়া হয়েছে, মানে হচ্ছে টাকা সংকুচন করে ফেলবে, বাজার থেকে উঠিয়ে নিবে। এর প্রভাবগুলো আমরা যখন চিন্তা করি যে তাহলে রাষ্ট্র কেন এখন সংকুচনের কথা ভাবছে, ভাবনার বিষয়টা হচ্ছে যে প্রথমত প্রাধান্য দিচ্ছে মূল্যস্ফীতিকে, কিন্তু বর্তমান অবস্থায় সেই মূল্যস্ফীতিকে সংকুচনমূলক না গিয়ে করা যেত কিনা সেটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন রয়ে যায়। তাহলে আমি সেই দিক থেকে কিছুটা বলার চেষ্টা করব। যে প্রথমে আমি বলবো সংকুচনমূলক মুদ্রানীতি পরপর নেওয়া হয়েছে, বিগতটা ইন্টারেস্ট রেট বাড়ায় নাই, ব্যাংক রেট যেটা পলিসি রেট ছিল সেটা আগের মতোই রেখেছে, কিন্তু এখন যদি আবার সংকুচনমূলক নেওয়া হয় তার মানে হচ্ছে আইদার ইন্টারেস্ট রেট বাড়াবে, বাজার থেকে টাকা উঠিয়ে নিবে, যেটা আপনার কথায় আসি, যেটা পরোক্ষভাবে বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি যদি সার্বিক বিনিয়োগের বর্তমান পরিস্থিতি দেখেন তাহলে সেটা আমরা 16 থেকে 18 বছরের পিছনে চলে যাচ্ছি। অতএব এই জায়গাটা থেকে স্পষ্ট যে আমাদের কর্মসংস্থান হচ্ছে না, আমাদের প্রবৃদ্ধি নিয়ে যে আশা, সেই প্রবৃদ্ধি, আশাব্যঞ্জক প্রবৃদ্ধি আমরা অর্জনের দিকে যাচ্ছি না। একইভাবে জনগণ এবং ইয়থ পপুলেশনের উপর যারা গ্রাজুয়েট হচ্ছে তাদের যে চাকরির প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটাও কিন্তু আর থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটুকুই আমরা কিছুটা প্রসারণের দিকে যেতে পারতাম যদি আপনি দেখেছেন কিছুদিন আগে সরকার আমাদের যে বৈদেশিক মুদ্রার বাজারটা ওপেন মুক্ত বাজারে ছেড়ে দিয়েছে, কিন্তু তার পরবর্তীতেও যখন টাকার মান ভালো হওয়া শুরু করেছে, অর্থাৎ বাড়া শুরু করেছে, তখনই সরকার আবার বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডলার কিনছে। তার মানে হচ্ছে টাকার মান যেন না বাড়ে, অর্থাৎ একই রকম থাকে। তার কারণ হচ্ছে যারা রপ্তানি করে প্লাস হচ্ছে যারা রেমিটেন্স পাঠায় তাদের সুযোগটাকে ধরে রাখার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এত তাড়াতাড়ি কেন? কারণ টাকার তো অনেক অবমূল্যায়ন হয়েছে। সেটাকে যদি আমরা 115 টাকা পর্যন্ত, 110-12 টাকা পর্যন্ত টাকার মান যদি বাড়িয়ে 112 টাকায় আনা হতো তাহলে কিন্তু ইম্পোর্ট কস্ট কমে যেত। ইম্পোর্ট কস্ট যদি কমে যেত তাহলে ইম্পোর্ট, আমরা র মেটেরিয়ালস, মধ্যবর্তী পণ্য, ইভেন কনজামশন গুডস, সেটাও কিন্তু আমরা কিনতে পারতাম। তাহলে সেইগুলা উৎপাদন কাজে সহায়ক হতো। তখন উৎপাদন যদি বাড়তো, প্রবৃদ্ধি যদি বাড়তো, তাহলে কিন্তু এমনিতেই মূল্যস্ফীতি কমতো। আমার মনে হয় সরকার যে কাজটুকু সংকুচনমূলক মুদ্রানীতির কথা বলছে, সেই সংকুচনের জায়গাটাকে আর বেশি সংকুচন না করে, অতিমাত্রায় আর সুদের হার না বাড়িয়ে, বরং আমার মনে হয় যে মুদ্রার বাজারটাকে, টাকার মানটাকে যেভাবে ধরে রাখছে, বরং টাকার মানটাকে আরেকটু বাড়িয়ে নিচের দিকে, অর্থাৎ আমি বলবো 120 টাকা থেকে 25 টাকা টার্গেট, সেটা যদি 115 থেকে 110 টাকা টার্গেটের মধ্যে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে দুই দিক থেকে বেনিফিট। এক, আমি আমার প্রবৃদ্ধিকে সহায়ক ভূমিকা রাখতে পারবো। দুই, আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হবে। অতএব যে উৎপাদন হবে, থার্ড হচ্ছে যে উৎপাদন হবে, সেই উৎপাদন বাড়ার কারণে গিয়ে কিন্তু সেই মূল্যস্ফীতি আবার কমতে এবং জনাব মোস্তাফিজুর রহমান, আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা এসে আবারও আপনাদের কথা শুনবো। বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আজকে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে পেয়েছি। এই পর্যায়ে আমি একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে চলে যেতে চাই। আপনি শুনছিলেন শাহাদাত হোসেন সিদ্দিকীর কথা, তিনি যেহেতু কর্মসংস্থানের বিষয়টি তুলে এনেছেন, এই প্রসঙ্গে আমি একটু যোগ করতে চাই। আমদানি আসলে কমলো কেন, এবং মূলধনী যন্ত্রাংশ আমদানি যদি কমে তাহলে শিল্পের এক্সপ্যানশন হবে না, খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে কর্মসংস্থানের উপর যে চাপের কথা উনি বললেন, যে কী ধরনের চাপ পড়তে পারে বা এর উপরে কতটুকু প্রভাব ফেলতে পারে? দেখুন, আমদানি কমাটাও কিন্তু খারাপ। আর মূলধনী যন্ত্রপাতি যদি আমদানি না হয়, তার তো এটা ডিরেক্টলি বুঝাচ্ছে যে এটা হলো কোনো উৎপাদনমুখী শিল্পের যাওয়ার কথা ছিল, সেখানে যাচ্ছেন। আপনার প্রোডাকশন যদি আপনি বাড়াতে চান তাহলে উৎপাদনের জন্য কি লাগে দেখুন তো, ল্যান্ড লাগে, লেবার লাগে, ক্যাপিটাল লাগে, ওয়েজেস লাগে। তা আমাদের দেশে ল্যান্ডের প্রাচুর্যতা নেই, কম। লেবার কস্ট আমাদের কম। ওয়েজেস
এটা আপনার আমাদের শ্রমিকের মজুরিও কম, তাহলে আপনার থাকে হলো ক্যাপিটাল। তো ক্যাপিটালের প্রাইস যদি বেশি হয় সেটা তো ডিরেক্টলি আপনার ইনভেস্টমেন্টে যে নেগেটিভ ঋণাত্মক প্রভাব পড়ে। তো যখনই আপনার যে মূলধনী যন্ত্রপাতি মানে ক্যাপিটাল মেশিনারিজ মানে কি প্রযুক্তি, আপনি যদি ইন্ডাস্ট্রি একটা শব্দ বলেন তাহলে দুইটা শব্দ আপনি এর সাথে বলতে হবে। একটা হলো ইন্ডাস্ট্রি মানে মেশিন অ্যান্ড র ম্যাটেরিয়ালস, আর তিনটা শব্দ যদি বলেন দক্ষ জনশক্তি, এই নিয়েই হলো শিল্প। এখন আপনি যখনই দেখছেন যে আমাদের আমদানি তালিকার মধ্যে থেকে যন্ত্রপাতিটা বাদ হওয়ার কারণে আমাদের আমদানি কমে গেছে, এটা শুভ লক্ষণ না। আপনার উৎপাদন বাড়তে হবে, আমদানি বাড়তে হবে, রপ্তানি বাড়তে হবে, কনজামশন বাড়তে হবে, প্রোডাকশন বাড়তে হবে, সংকোচন মুদ্রানীতি কমিয়ে অবাধ বিনিয়োগের বাণিজ্যের জন্য আপনার মুদ্রাটাও কস্ট অফ ক্যাপিটালও কমাতে হবে। সেটা হলো একটা ভালো অর্থনীতির লক্ষণ, যে আপনার বিনিয়োগকারীরা অনেক কম রেট অফ ইন্টারেস্টে, কস্ট অফ ফান্ড অনেক কম, তারা বাংলাদেশে অন্য দেশের বিনিয়োগকারীরা তখন আসবে। তারা তো বিনিয়োগকারী কিন্তু পূর্ব নির্ধারিত কোনো নিয়ত থাকে না যে আমি কোন দেশে বিনিয়োগ করব, সে দেখবে তুলনামূলক সুবিধাটা কোন দেশে বেশি। এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছি। আপনি যদি 5টা দেশ তুলনা করে, যেমন ধরেন আফগানিস্তান, সিরিয়া, বাংলাদেশ, আর আমরা যদি পার্শ্ববর্তী 2টা দেশ বলি ভারত এবং হলো চায়না, তাহলে এই 4টে দেশের মধ্যে তারা দেখবে তুলনামূলকভাবে এ দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি কোথায় আছে, মুদ্রার ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল কোথায় কম আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় ভালো আছে, ওয়ান স্টপ সার্ভিসেস কোথায় আছে, ইউটিলিটি কোথায় ভালো আছে, এগুলো দেখে সে সিদ্ধান্ত নেবে যে আমার এই বিনিয়োগটা বাংলাদেশে ভালো হবে না ভিয়েতনামে ভালো হবে না আফগানিস্তানে ভালো হবে না সিরিয়াতে ভালো হবে। এই বিনিয়োগকারীর এই তুলনামূলক সুবিধা নিয়েই সে বিনিয়োগ করে। আর রাষ্ট্রের কাজ হলো বিনিয়োগকে আকর্ষণীয় করে দেওয়া, যে আমাদের দেশের প্রয়োজনে কোন সেক্টরকে আমরা আগামী দিনে বিনিয়োগের মূল জায়গা হিসেবে চিহ্নিত করতে চাই, আমরা কোন সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আপনাকে অবশ্যই নন গার্মেন্টস সেক্টরকে অ্যাট্রাকটিভ করে দিতে হবে। আপনার যেখানে আমাদের পোশাক শিল্প আছে সেটা তো আপনার ধরে রাখাটাই বড় কথা। তো পোশাক শিল্পের বাহিরে আমাদের রপ্তানি বাণিজ্যে আগে যে পণ্যগুলো ছিল সেগুলোকে আবার ফিরে আনতে হবে, নতুন পণ্য উদ্ভাবন করতে হবে, মার্কেট ডাইভার্সিফিকেশন করতে হবে, প্রোডাক্টের বাস্কেটে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে হবে। এগুলো সবই হলো আপনার একটা উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী অর্থনৈতিক ব্যবস্থাপনার পূর্ব শর্ত, লক্ষণ। তা আপনার মেশিনারিজ কম আসতেছে, তার মানে ইন্ডাস্ট্রি কম হচ্ছে। আমাদের অন্য অন্য কাঁচামাল কম আসতেছে, তার মানে শিল্পের উৎপাদন কমে গেছে। আমাদের রপ্তানি কমে গেছে, তার মানে হলো আমাদের এখানে প্রোডাকশনের সাথে অন্য দেশের প্রোডাক্টের তুলনামূলক প্রাইসে আমরা পারতেছি না। ফলে আমাদের প্রাইসের চেয়ে কম্পিটিটিভ প্রাইস অন্য কোনো দেশে থাকার কারণে আন্তর্জাতিক বাজারে এই পণ্যটা যাচ্ছে। তা আমি যদি আপনার কথা যদি আপনি সংক্ষিপ্ত করি, তাহলে বিনিয়োগটাই হলো আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, যার মধ্য দিয়ে আমাদের দেশে এখনো তো ধরুন 20%-এর উপরে মানুষ দরিদ্র। এই গরিব মানুষগুলোকে বাঁচাতে হলে তার হাতে কাজ দিতে হবে। আপনি ভিক্ষা দিয়ে, কাবিখা দিয়ে, অনুদান দিয়ে, ভর্তুকি দিয়ে একটা অর্থনীতিকে আপনি কতদূর আগায় নেবেন? অর্থাৎ এখানে আপনি বিনিয়োগের উপরে জোর দিচ্ছেন, সে সাথে বিদেশিরা যেন বিনিয়োগ করতে পারে সেরকম একটি নির্ভরযোগ্য পরিবেশ, তারা যেন একটি রিলায়েবল একটি পরিবেশ তারা পায়, সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করার উপরে জোর দিচ্ছেন। একই সাথে সেক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে, সেই বিষয়টির উপরও আপনি কিছুটা বলেছেন। কিন্তু শাহাদাত হোসেন সিদ্দিকী, এইবার কি একটু উদার হওয়া যেত না? আপনার কাছে আসলে এবার তো একটু উদার হওয়ার সম্ভাবনা ছিল বা সুযোগ ছিল কিনা? সুযোগ বলতে কি, আমরা কিন্তু দেখেন সংকোচনমূলক মুদ্রানীতি নিতে গিয়ে বারবার একই নীতি নিতে গিয়ে 5% যে নীতি সুধার সেটা 10% পৌঁছেছে। বাজারে এর সুধার হচ্ছে 15 থেকে 16-17%। অতএব আর কিন্তু সুধার বাড়ানোর কোনো সুযোগ নেই, এবং সেই কারণে কিন্তু আমাদের যে বিনিয়োগ তলানিতে পৌঁছেছে। অতএব বিনিয়োগ তলানিতে পৌঁছে একটা দেশ সামনে যেতে পারে না। অতএব এই জায়গায় থামতে হবে এবং পরবর্তীতে বরং কিভাবে নীতি সুধার কমিয়ে ইন্টারেস্ট রেট কমানো যায়
সেই জায়গাটার দিকে নজর দিতে হবে। আমি প্রথমেই বলবো যে ফিনান্সিয়াল সেক্টরে যে স্থিতিশীলতার কথা বলা হচ্ছে সেই স্থিতিশীলতা যদি আনতে পারে, অর্থাৎ খেলাপি ঋণগুলার ক্ষেত্রে যদি একটা ভালো সুরাহা নিতে পারে তাহলে হয়তো সম্ভব। যেহেতু সুধারের কথাটা আপনি এনেছেন, আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে যে বেসরকারি খাতে ঋণ সরবরাহ কি বাড়ানোর প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই, সেটাই আমি বলতেছি। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো ছাড়া যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, প্রবৃদ্ধি আনা, প্লাস হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, কর্মসংস্থান সৃষ্টি, কোনোটাই সম্ভব না। যে কারণে নীতি সুধার কমাতে হবে। ইন্টারেস্ট রেট যদি আরেকটু কমে তাহলে, আর আরেকটা জায়গা হচ্ছে ইন্টারেস্ট রেট কেন বেশি সেটা বলছি, যে বাংলাদেশে আর্থিক খাতে যে বিশৃঙ্খলা, যে কারণে কিন্তু সুধারটা অনেক বেশি। অতএব জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী এবং জনাব মোস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।